হাজার ব্যস্ততার ভিড়ে মাঝে মাঝে আমরা ভীষণ হাঁপিয়ে উঠি। তখন মনে হয় যদি দু একদিনের জন্য টুক করে কোথাও ঘুরে আসা যেত, বেশ ভালো হতো। চলো ঘুরে আসি হাওড়া জেলায় অবস্থিত বাগনান থেকে, যেখানে রয়েছে দামোদর নদীর চর ও তার উপত্যকা, যেখানকার গ্রাম্য পরিবেশে তোমরা নৌকা চড়ার আনন্দ উপভোগ করতে পারবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসাস ওয়ান্ডার ওয়ার্ল্ড। ওয়েলকাম টু আনাদার ট্রাভেল ব্লগ। তোমরা তো জানোই, আগের দিন ভিডিওতে আমি তোমাদের বলেছি যে আমি মালিশকার সাথে ওর মাসির বাড়ি বাগনানে এসেছি। আজকে আমি তোমাদেরকে আমার সাথে নৌকো ভ্রমণ করাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ব্লগটা দেখতে থাকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে এরকম ধমাকেদার ব্লগ তোমাদেরকে আরো উপহার দিতে পারি। তো আমরা এখন এগিয়ে চলেছি বাগনানের আনটিলা থেকে কুলতেপাড়া ফেরিঘাটের দিকে, যেখানে রয়েছে দামোদর নদীর উপত্যকা এবং ফেরিঘাট, যার পাশে রয়েছে দামোদর নদীর চড়া, যেখানে বিভিন্ন ধরনের চাষাবাদ হয়ে থাকে। চলো তোমাদেরকে আগে রাস্তাটা ভালো করে বলে দিই। বাগনান স্টেশন থেকে নেমেই তোমরা প্রচুর টোটো দেখতে পাবে। যে কোনো টোটোয় উঠে বলবে যে তোমরা দামোদর নদীর পাড় বা চড়াতে যাবে, কুলতেপাড়া ফেরিঘাট অথবা কুলগাছিয়া যাবে, তোমাদেরকে টোটো সোজা সেখানে পৌঁছে দেবে নিজেদের গন্তব্যে। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি নদীর পাড়ের দিকে। চলো এগোনো যাক। আর রাস্তায় কত কাশফুল ফুটেছিল দেখলে? এই অসময়ে অফ সিজনে কাশফুল দেখে মনটা বেশ ভালো হয়ে গেল। আর সামনে রয়েছে দামোদর নদীর উপত্যকা। এটা আসলে দামোদর নদীর শাখা নদী। দেখেই তোমরা বুঝতে পারছো নদীটা খুব একটা চওড়া নয়, কিন্তু লম্বায় অনেকটা। এখানে আসার সাথে সাথেই নদীর একটা ঠান্ডা হাওয়া আমাদের চোখে মুখে ঝাপটা মারলো। আমাদের বেশ ভালো লাগছিল চারপাশটা দেখে। এই কাঠফাটা গরমে আধ ঘন্টা ধরে হেঁটে এতদূর আসাটা মনে হচ্ছে সত্যিই সার্থক হয়েছে। চারপাশের পরিবেশটা এতটাই মনোরম আর এত ভালো লাগছে, মনে হচ্ছিল এখানে বসেই যেন সময়টা কাটিয়ে দিই। তোমরা যদি কখনো এখানে আসো, তাহলে আমি বলবো তোমরা বিকেলের দিকে এসো। দিনের বেলাতেও তোমরা আসতে পারো, তখনও তোমরা ফেরি চড়তে পারবে, মানে নৌকো চড়তে পারবে। কিন্তু বিকেল বেলার পরিবেশটাই অন্যরকম, চারপাশটা তখন তোমাদের আরো বেশি ভালো লাগবে। দিনের বেলা কতটা তোমরা এনজয় করতে পারবে জানি না, তবে বিকেল বেলার পরিবেশটা কিন্তু তোমরা ভীষণ এনজয় করতে পারবে। এবার আমাদের নৌকা চড়ার পালা। এরকম একটা কাঠের পাটাতন বিছিয়ে দেওয়া হয়েছিল নৌকায় ওঠার জন্য, মানে নদীর পাড় থেকে নৌকায় ওঠার জন্য। আর এখানে যে শুধু নৌকোতে মানুষজন নদী পারাপার হয় এমনটা নয়, মানুষের পাশাপাশি এই নৌকোগুলো করে বাইক, সাইকেল, আইসক্রিমের গাড়ি এইসবও পারাপার করানো হয়। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ নদীর ওই পাড়টা, মানে এই পাড় থেকে আমরা এবার ওই পাড়ে যাব। চলো নদী পার হওয়া যাক। নদীর পাড় থেকে নৌকোটা ছাড়ার পর একটু ভয় ভয় করছিল আমার, কারণ এক তো আমি কোনোদিন নৌকো চড়িনি এরকম খেয়া নৌকো, যদিও এটা ভটভটি লাগানো ছিল নৌকোতে। আর দ্বিতীয়ত আমার ব্যালেন্সে একটু প্রবলেম হচ্ছিল। কিছু দূর যাওয়ার পর ঠিক হয়ে গেছিল, তখন আমি ঠিকঠাক করে কিভাবে দাঁড়ালে ব্যালেন্স করতে পারবো, কারণ নদীর জলের তোড়ের সাথে তো নৌকোটাও বেশ ভালোই নড়ছিল। তো সেই জন্য আমাকে মালিশকা বললো এইভাবে দাঁড়া, দেখবি ব্যালেন্সটা থাকবে। আমরা চারজনই ভীষণ এনজয় করছিলাম। চারজন বলতে মালিশকার দাদার মেয়ে, মানে ওর ভাইজিও ছিল সাথে। আমরা চারজনেই এসেছিলাম নদীর পাড়ে ঘুরতে। আর ওই পাড় থেকে এই পাড়ে আমরা চলে এসেছি। এই যে মালিশকা, ঐশ্রী, ওরা সবাই দাঁড়িয়ে আছে। আমরা নৌকো থেকে নামিনি, মানে ওই পাড় থেকে এই পাড়ে এসে আমরা আর ঘাটে নামিনি, কারণ আমাদেরকে তো আবার নৌকোতে চড়ে ওই পাড়েই যেতে হতো। তো আমরা দাঁড়িয়েই ছিলাম। যখন এরপর নৌকোটা ছাড়বে, এই নৌকো করেই আমরা আবার ওই পাড়ে ফেরত যাব। 10 থেকে 15 মিনিট নৌকোটা ঘাটেই দাঁড়িয়ে ছিল। তারপর যখন আবার ওই পাড় থেকে এই পাড়ে আসার জন্য লোক ভর্তি হলো নৌকোতে, তখন আবার ওই পাড় থেকে নৌকো ছেড়ে দেওয়া হলো এই পাড়ে আসার জন্য। নৌকো ভ্রমণ করতে করতে একটা কথা আমি তোমাদের জানিয়ে রাখি, তোমরা যদি কখনো বাগনানে আসো, তাহলে কিন্তু তোমরা এখানের যে আরণ্যক রিসর্টটা আছে সেখানে থাকতে পারো। এবারে যেহেতু আমরা খুব কম সময়ের জন্য এসেছি, সেই জন্য তোমাদের রিসর্টটা ঘোরাতে পারলাম না। নেক্সট টাইম যখন বাগনানে আসবো, তখন অবশ্যই তোমাদের সেই রিসর্টে নিয়ে যাব। ওই যে পাশে আরেকটা নৌকো দেখতে পাচ্ছ, যে নৌকোটা ওই পাড় থেকে এই পাড়ে যাচ্ছে, মানে আমরা এই পাড় থেকে ওই পাড়ে যাচ্ছি, আর ওই পাড়ের মানুষজন সব এই পাড়ে আসছে। প্রথম নৌকো ভ্রমণের অভিজ্ঞতা তো আমার দারুণ হলো।
তোমাদের কেমন লাগে নৌকো ভ্রমণ করতে আমাকে কিন্তু অবশ্যই জানাও। আমাদের কলকাতার প্রিন্সেপ ঘাটে আমি প্রচুর গেছি, কিন্তু কোনোদিন নৌকো চড়ার কোনো সুযোগ পাইনি। আর সেই কলকাতা শহর থেকে কয়েকশো কিলোমিটার দূরে এসে এই প্রথম জীবনে আমি নৌকো চড়লাম বা নৌকো চড়ার সুযোগ পেলাম। আমার তো দারুণ লাগলো। তো চলো এবার আমরা যাব একটু নদীর চড়ার দিকে। এ তো তোমরা জানোই যে যে সমতল ভূমিটা থেকে নদী প্রবাহিত হয়েছে তার আশেপাশের জমিটা বেশ উর্বর হয় আর প্রচুর চাষাবাদ সেখানে করার সুযোগ থাকে। আর সেই চাষ জমিটাই আমরা দেখতে যাচ্ছি। তোমরা যদি কখনো এখানে নদীর পাড়ে, দামোদর নদীর এই পাড়ে ঘুরতে আসো, মানে খেয়া ঘাটে, সেটা তোমরা কুলগাছিয়া থেকেও এই নদীটা দেখতে পারো। কারণ এই নদীটা যে শুধু এইখানেই রয়েছে এরকমটা নয়, এই নদীর বিস্তৃতিটা অনেকটা জুড়ে। এই যে নদীর পাড় বা নদীর চড়া, এখানকার জমিগুলো চাষযোগ্য হয়ে থাকে, উর্বর জমি হয়ে থাকে, যার জন্য এখানে প্রচুর চাষাবাদ করা হয়। আর এই যে দেখছো এগুলো না ঢেঁড়স চাষ করা হচ্ছিল। এই দামোদর নদীর তীরে ঘোরার আনন্দটা তোমরা কুলতেপাড়ার দিক থেকেও দেখতে পারো, মানে আনটিলা হয়ে কুলতেপাড়া হয়েও তোমরা এদিকে আসতে পারো, অথবা তোমরা কুলগাছিয়া থেকেও দেখতে পারো, যেটা তোমাদের সুবিধা। আমরা এগিয়ে যাচ্ছি আরো ভেতরের দিকে। আর এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা না বন্ধ ছিল। আর এর ভেতরে একটা কুঁড়ে ঘর ছিল, যেটা আমরা দেখার জন্য ভেতরে যাব ভেবেছিলাম। বাট কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম যে রাস্তাটা না কাঁটা তারের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে, সেই জন্য ওই দিকটা যাওয়া গেল না। তোমরা তো দেখলে যে মালিশকা একবার গিয়ে ওখানে যাওয়ার চেষ্টা করে আবার ফেরত চলে আসলো, কারণ জায়গাটা বন্ধ ছিল। আর এই হচ্ছে পুরো জায়গাটা, অনেকটা দূর দূরান্ত পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ যে চাষ হচ্ছে। কয়েক বিঘা জায়গা জুড়ে এখানে চাষ করা হয়, সেটা আশা করি দেখে তোমরা বুঝতে পারছো। এখান থেকে হেঁটে হেঁটে অনেকটা দূরে যাওয়া যায়, মানে অনেকটা যাওয়া যায়। ওইদিকে হচ্ছে নদীটা রয়েছে, আর তার আশেপাশের এই গোটা এলাকাটা, পুরো অঞ্চলটা চাষের জন্য রাখা হয়েছে। চাষ করা হয় এখানে, সব রকম চাষ তোমরা এখানে দেখতে পাবে। তো আমাদের ঘোরাফেরা শেষের দিকে, এবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে, কারণ সন্ধে হয়ে আসছে। আর সন্ধ্যের পরে এখানে থাকাটা আমাদের ঠিক বলে মনে হচ্ছিল না, সেই জন্য একদম অন্ধকার হয়ে যাওয়ার আগে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। কারণ চারপাশটা যেহেতু খুব ঘন জঙ্গল ছিল, সেই জন্য ওখান থেকে সন্ধ্যের আগে বেরিয়ে আসাটাই ভালো। আর আগের ভিডিওতে তো আমি তোমাদেরকে বলেইছিলাম যে মালিশকা আর মালিশকার বৌদি, সেজ বৌদি, ওরা দুজনে মিলে রাত্রিবেলা একটা পুজো দিতে গেছিল। কি পুজো দিতে গেছিল চলো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করি। তো আমরা যেদিনকে বাগনানে গেছিলাম, মানে শনিবার, সেই দিনকে রাত্রিবেলা এখানে শ্মশান কালী পুজো ছিল। এই পুজোটা এই এলাকার খুব জাগ্রত একটা পুজো। প্রতি বছর এই দিনে এই সময়ে এই পুজোটা হয়ে থাকে। আমি আর মালিশকা যখন বাগনানে আসার প্ল্যান করছিলাম, তখন থেকেই আমরা জানতাম যে এই দিনে এই সময় এই পুজোটা প্রতি বছর বাগনানে হয়ে থাকে। আর বিশাল বড় একটা মাঠে পুজোটার আয়োজন করা হয়। সেই জন্য আমি আর মালিশকা এই সময়টাই ভেবে রেখেছিলাম যে এই দিনেই আমরা এখানে আসব, যাতে পুজোটাও আমরা এনজয় করতে পারি। এই যে দেখতে পাচ্ছ বিশাল বড় মাঠ, এখানে প্রচুর লোকজন রয়েছে আর প্রচুর বাজি ফাটছিল। এই সময়ের এই শ্মশানকালী পুজোটা এই অঞ্চলে বা এই এলাকার মধ্যে একটা উৎসবের মতো পালন করা হয়। আর ওই যে দেখতে পাচ্ছ আমাদের মা শ্মশান কালী ওখানে রয়েছে, প্রচুর লোকজন রয়েছে আশেপাশে। সারা রাত ধরে পুজো হবে। পুজোর পাশাপাশি এখানে বড় মাঠে মেলার আয়োজন করা হয়েছে, সাথে ফাংশনেরও আয়োজন রয়েছে, মানে গ্রামের যে বাউল গান, বিভিন্ন ধরনের ফাংশন হয়ে থাকে, সেগুলোরও আয়োজন রয়েছে। চলো প্রসাদের দিকে তোমাদেরকে নিয়ে যাই। আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি, এখানে না বিশাল বড় করে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। এই পুজোটার সময় যদি কখনো তোমরা আসতে পারো এখানে, তাহলে তোমরা বুঝতে পারবে যে সারা রাত পুজো হওয়ার পর সবার জন্য প্রসাদের আয়োজন থাকে, মানে খাওয়া দাওয়ার আয়োজন থাকে। এটা হচ্ছে মালিশকার সেজ বৌদি, আর এটা হচ্ছে মালিশকার ভাইজি, মানে বৌদির মেয়ে। আশেপাশের এলাকা থেকে কয়েকশো মানুষ এখানে আসে পুজো দিতে, বিশাল বড় করে পুজো হয়। আর এখানে সবাই মাটিতে বসে, মানে মাঠে বসে ফাংশন দেখছে। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু আমাকে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ট্রাভেল ব্লগ নিয়ে।